বাংলাদেশ একটি দেশ যেখানে ক্রিকেট কেবল একটি খেলা নয়, ১৬ কোটি মানুষের হৃদস্পন্দন। কিন্তু প্রশ্ন হলো, কেন ক্রিকেটে নোংরা রাজনীতি প্রবেশ করল? যেখানে একটি জয় পুরো জাতিকে রাস্তায় নামিয়ে আনে, আর একটি পরাজয় নিস্তব্ধ করে দেয় কোটি মানুষের ঘর। কিন্তু এই পবিত্র আবেগের আড়ালে আজ আসলে কি ঘটছে? কেন মাঠে লড়াই ছাপিয়ে বড় হয়ে উঠছে বিসিবির এসি রুমের ভেতরের ষড়যন্ত্র? আসলে কে নষ্ট করতে চাইছে বাংলাদেশের ক্রিকেট? বিসিবির বর্তমান অবস্থা কি এর জন্য দায়ী, নাকি ক্রিকেটাররা টাকার লোভে পড়ে এসব করছে? কারণ মিথুনের মতো প্লেয়ার যখন নেতৃত্ব দেয়, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তামিম ইকবালকে ভারতের দালাল আখ্যা দেওয়া এবং মুস্তাফিজের ক্যারিয়ার নিয়ে জোয়া খেলা, আর ওইদিকে আইসিসি কিভাবে তাদের লভ্যাংশ ভাগ করে এবং ভারত পাকিস্তান কেন বেশি টাকা পায়। আসলে বাংলাদেশের ক্রিকেটে নোংরা রাজনীতির সব গোপন রহস্য ফাঁস করব এই ভিডিওতে। এছাড়া ভিডিও শেষে জানব মোহাম্মদ আশরাফুল এবং সাকিব আল হাসানের সাথে ক্রিকেট বোর্ড কি নোংরামো করেছিল। চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করা যাক মুস্তাফিজকে নিয়ে। ঝামেলার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। ভারতের আইপিএলে বাংলাদেশের এই কাটার মাস্টার এক বড় বিজ্ঞাপন। তবে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর থেকে সরিয়ে দেওয়ার পেছনে যে রাজনীতি কাজ করেছে তা আঁতকে ওঠার মতো। অভিযোগ ওঠে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য পরোক্ষ চাপ দেয়। কারণ হিসাবে দেখানো হয় ভারতের কিছু কট্টরপন্থী গোষ্ঠীর রাজনৈতিক আপত্তি। লক্ষ্য করুন, ক্রিকেটে ভারত ও বাংলাদেশের সম্পর্ক সবসময় বন্ধুর হলেও বোর্ডের রাজনীতিতে ভারত সবসময় বড় ভাইসুলভ আচরণ করতে চায়। মুস্তাফিজের মতো একজন বৈশ্বিক তারকাকে যখন রাজনৈতিক কারণে ব্রাত্য করে দেওয়া হয়, তখন বিসিবি কড়া অবস্থান নিল। বিসিবি কি করল? তারা এক ইমোশনাল কার্ড খেলল। ঘোষণা করল বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। অনেকে একে দেশপ্রেম মনে করেছেন, কারণ এখানে নিরাপত্তার বিষয়টি তুলে আনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ভারত যখন আইপিএলে মুস্তাফিজকে কিনেছিল, তখন তারা তো সব দেখে শুনেই কিনেছিল। তাহলে কেন তারা মুস্তাফিজকে নিয়ে এমন আপত্তি তুলল, সেটা একটা বড় প্রশ্ন বটে। আসলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে একঘরে করে দেওয়ার প্রথম ধাপ নয়তো এটি? এখানে তাদের উদ্দেশ্য কি ছিল বলে আপনি মনে করছেন? বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন এবং আধুনিক ক্রিকেটের রূপকার বলা হয় তামিম ইকবালকে। 15,000-এরও বেশি আন্তর্জাতিক রান এবং 3 ফরম্যাটে সেঞ্চুরি করা এই মানুষটি যখন কিছু বলেন, তখন তার পেছনে গভীর যুক্তি থাকে। তামিম জানতেন বিশ্বকাপ বয়কট করার ঘোষণা কেবল হঠকারিতা। একটি গুরুত্বপূর্ণ সেশনে তামিম বললেন, আমাদের আবেগ দিয়ে নয়, ক্যালকুলেশন দিয়ে চলতে হবে। তিনি পরিসংখ্যান তুলে ধরলেন যে বিসিবির আয়ের সিংহভাগ অর্থাৎ প্রায় 90% আসে আইসিসি থেকে। যদি বাংলাদেশ কোনো বড় ইভেন্ট বয়কট করে, তবে আইসিসি বাংলাদেশের সদস্যপদ স্থগিত করতে পারে এবং সব অনুদান বন্ধ করে দিতে পারে। এতে করে বাংলাদেশের ক্রিকেট কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তামিমের এই কথাগুলোই কাল হয়ে দাঁড়ালো। বোর্ডের কিছু যোগ্য কর্মকর্তা যারা দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করছেন, তারা তামিমের এই কথার সাথে একমত হতে পারল না। তারা আর তামিম নিজেদেরকে শত্রু মনে করতে শুরু করলেন। নাজমুল ইসলাম, যিনি বিসিবির পরিচালক এবং অর্থ কমিটির চেয়ারম্যানের মতো অত্যন্ত দায়িত্বশীল পদে আসীন ছিলেন, তিনি যোগ্য লোক। তিনি ফেসবুকে তামিম ইকবালের ছবি শেয়ার করে লিখলেন, আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার মানুষ দু চোখ ভরে দেখল। চিন্তা করে দেখুন, একজন খেলোয়াড়কে যিনি 16 বছর দেশের জন্য নিজের হাঁটু কোমর ভেঙে রান করেছেন, তাকে এক কলমের খোঁচায় দালাল বানিয়ে দেওয়া হলো। এটা নিয়ে শুরু হলো চরম অসন্তোষ। নাজমুল ইসলাম দাবি করলেন, বোর্ড বিশ্বকাপে না গেলেও কোনো ক্ষতি নেই। তার কথা ছিল, আমাদের টাকায় ক্রিকেটাররা চলে, তাই আমরা যা বলবো তাই করতে হবে। এটি কি কোনো ক্রিকেট বোর্ডের পরিচালকের ভাষা হতে পারে? এটি একজন জমিদারের ভাষা, যিনি মনে করেন ক্রিকেটাররা তার কৃতদাস। তবে নাজমুল ইসলাম এভাবে না বলে অন্যভাবে বলতে পারতেন বলে অনেকে মত প্রকাশ করছেন। এ ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে সেটি জানাবেন। অনেকে প্রশ্ন তুলছেন, কেন নাজমুল ইসলাম এত ক্ষমতাধর হয়ে উঠেছিলেন? বিসিবির বার্ষিক বাজেট কয়েকশো কোটি টাকা। এ টাকার বড় অংশ খরচ হয় তৃণমূলের ক্রিকেটে, স্টেডিয়াম সংস্কারে এবং ক্রিকেটারদের বেতন ভাতাতে। নাজমুল ইসলাম ছিলেন এই অর্থ কমিটির মাথায়। অভিযোগ রয়েছে, এই ফান্ডের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুললে বা পেশাদারিত্বের কথা বললে খেলোয়াড়দের ওপর খাড়া নেমে আসত। আসলেই কি ঘটনা তাই? তামিম ইকবাল যখন আইসিসি রেভিনিউয়ের কথা বললেন, তখন সরাসরি নাজমুলের দায়িত্বে থাকা জায়গায় টান পড়ল কি?
আর সেই আক্রোশ থেকেই কি জন্ম নিল ওই ফেসবুক পোস্ট? এখানেই কি তাহলে রাজনীতির শুরু? আপনি কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এদিকে আবার বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। বিপিএল ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ক্রিকেটাররা ড্রেসিং রুম থেকে বেরই হলেন না। তাদের এক দফা এক দাবি, নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। এদিকে আবার নাজমুল ইসলামকে পছন্দ করছেন দেশের আপামর জনগণ। বাংলাদেশে ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন কোয়াব এক জরুরি বৈঠকে বসল। ক্রিকেটার মোহাম্মদ মিথুন এবং নুরুল হাসান সোহান সরাসরি ঘোষণা দিলেন, আমাদের সম্মান যদি না থাকে তবে আমরা ক্রিকেট খেলব না। সোহান অত্যন্ত সাহসের সাথে বললেন, আজ তামিম ভাইকে দালাল বলা হয়েছে, কাল আমাদের বলবে। বোর্ড যদি আমাদের সম্মান দিতে না পারে তবে আমরা ঘরোয়া ও আন্তর্জাতিক সকল ক্রিকেট বয়কট করলাম। তাদের মতে এই বিদ্রোহ কেবল 11 জন খেলোয়াড়ে ছিল না, এটি ছিল পুরো সিস্টেমের বিরুদ্ধে প্রথম বড় প্রতিবাদ। ক্রিকেটাররা 48 ঘন্টার আল্টিমেটাম দিলেন, বললেন নাজমুলকে সরাতে হবে, নইলে বিপিএল পরিত্যক্ত হবে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এর আগে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, বিপিএলের নিলাম থেকে বাদ বিজয় মোসাদ্দেক সহ 7 জন। দেশের জন্য খেলতে পারবেন না সাকিব আল হাসান, যদিও সাকিবকে নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু ক্রিকেটার সাকিবকে নিয়ে বিতর্কটা নেই। এই যে এত বড় বড় ইস্যু ছিল, এগুলো নিয়ে কখনো কোয়াবকে কোনো বড় প্রতিবাদ করতে দেখা যায়নি, এমনকি কোনো বিবৃতি দিতেও দেখা যায়নি। আর শুধু দালাল বলা হয়েছে তাই ক্রিকেট অঙ্গন বর্জন, এটা নিয়ে অনেকের প্রশ্ন। আর কোয়াবের সভাপতি যখন মিঠুন, সেটা নিয়েও অনেক বড় প্রশ্নের জন্ম নিয়েছে আসলে এখানে উদ্দেশ্যটা কি? এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ল এই খবর। সাধারণ মানুষ সরাসরি 2 ভাগ হয়ে গেলেন, এক ভাগ ক্রিকেটারদের পক্ষ নিলেন আর এক ভাগ নাজমুল ইসলামের। অনেকে প্রশ্ন উঠালো, নাজমুল ইসলামের ক্রিকেট ক্যারিয়ার কি? তিনি কি কখনো ব্যাটে বলে দেশের হয়ে অবদান রেখেছেন? আবার অনেকে মিথুনের ক্যারিয়ার নিয়ে আলোচনা শুরু করেছেন। তামিম ভক্তরা যখন দেখল একজন আমলা বা রাজনীতিক এসে একজন লিজেন্ডকে অপমান করছেন, তখন জনরোষ তুঙ্গে উঠল। বিসিবির অফিসিয়াল পেজে হাজার হাজার অ্যাংরি রিয়াকশন এবং নাজমুলের অপসারণের দাবিতে কমেন্টে সয়লাভ হয়ে গেল। আবার অপরদিকে নাজমুলকে সাহসী বীর হিসাবে আখ্যা দেওয়ার কমেন্টেও ভরে গেল। পরিস্থিতি আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে দেখে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসরে নামলেন। তিনি ক্রিকেটারদের শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ক্রিকেটাররা ছিলেন অনড়। অবশেষে বিসিবি বুঝতে পারল নাজমুলকে না সরালে বিপিএলের $1 মিলিয়ন স্পন্সরশিপ এবং আইসিসির সাথে সম্পর্ক দুই হয়তোবা ক্ষতিগ্রস্ত হবে। বিসিবি প্রথমে নাজমুলকে শোকজ নোটিশ পাঠালো, তার বিতর্কিত মন্তব্যের জন্য 48 ঘন্টার মধ্যে ব্যাখ্যা চাইল। কিন্তু নাজমুল ইসলাম স্পষ্ট অবস্থানে অনড় থাকলেন। তিনি দাবি করলেন তিনি দেশের স্বার্থে কথা বলছেন। শেষ পর্যন্ত কোয়াবেরই জয় হলো। বৃহস্পতিবার বিকেলে বিসিবি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানালো, নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব নেবেন স্বয়ং বিসিবি সভাপতি। যদিও তাকে ডিরেক্টর পদ থেকে পুরোপুরি সরানো হয়নি, তবে তার প্রশাসনে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ক্রিকেটাররা তাদের জয় উদযাপন করলেন এবং পুনরায় মাঠে ফেরার প্রতিশ্রুতি দিলেন। কিন্তু এখানেই সাধারণ জনগণের প্রশ্ন, নাজমুল ইসলামের সাহসী বক্তব্যের কারণেই কি তাকে অপসারিত হতে হলো, নাকি এর পেছনে কারো হাত আছে? আপনি কি মনে করেন কমেন্টে সেটি জানাবেন। চলুন এবার দেখি মোহাম্মদ আশরাফুল এবং সাকিব আল হাসানের বোর্ডের সাথে কিছু ঝামেলার নজির। বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার ছিলেন মোহাম্মদ আশরাফুল। 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো বা 2007 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দেওয়ার কারিগর ছিলেন তিনি। কিন্তু 2013 সালের বিপিএল ফিক্সিং কেলেঙ্কারি আশরাফুলের জীবন একেবারে তছনছ করে দেয়। আশরাফুল যখন নিজের ভুল স্বীকার করেছিলেন, তখন বিসিবির উচিত ছিল তাকে সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাহায্য করা। কিন্তু অভিযোগ রয়েছে বোর্ড তখন আশরাফুলকে বলির পাঠা বানিয়ে নিজেদের স্বচ্ছ প্রমাণ করতে চেয়েছিল। তাকে দীর্ঘমেয়াদে নিষিদ্ধ এবং তার ক্যারিয়ার পুনরুদ্ধারে বোর্ডের কোনো সহযোগিতা না থাকা আজও সমর্থকদের মনে এক বড় প্রশ্ন হয়ে আছে। বোর্ড কি সেদিন আশরাফুলকে রক্ষা করার বদলে তাকে ছুঁড়ে ফেলাটাকেই সহজ মনে করেছিল? আর ওইদিকে সাকিব আল হাসান এবং বিসিবির মধ্যকার সম্পর্ক অনেকটা টকঝাল মিষ্টির মতো, কিন্তু মাঝে মধ্যেই তা তিতা হয়ে গেছে। 2014 সালে যখন সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে যাওয়ার জন্য বোর্ডের অনাপত্তি পত্র চেয়েছিলেন, তখন তৎকালীন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন তাকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। সাকিবের অ্যাটিটিউড সমস্যা বলে তাকে 6 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি 2019 সালে যখন জোয়ারির তথ্য গোপন করার অভিযোগে আইসিসি সাকিবকে নিষিদ্ধ করে, তখন অভিযোগ উঠেছিল যে বোর্ড বিষয়টি আগে থেকে জানলেও সাকিবকে যথাযথ সতর্ক করেনি।
বিসিবির সভাপতি পাপন মাঝে মধ্যে মিডিয়ার সামনে সাকিবের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন, যা একজন বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য চরম অপমানজনক ছিল। এখানে দ্বন্দ্বের প্যাটার্নটা লক্ষ্য করুন। আশরাফুল, সাকিব বা তামিম, সবার ক্ষেত্রে দেখা গেছে বিসিবির শীর্ষ কর্মকর্তারা ক্রিকেটারদের বেয়াদব বা বোর্ডের চেয়ে বড় হতে চাওয়ার অভিযোগ আনেন। আসলে বোর্ড চায় ক্রিকেটাররা যেন সবসময় কর্মকর্তাদের আজ্ঞাবহ হয়ে থাকে। যখনই কোনো ক্রিকেটার নিজের অধিকার বা পেশাদারিত্ব নিয়ে কথা বলেন, তখনই তার গায়ে দালাল বা দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এবার তামিমের বিষয়টা অনেকে ভিন্ন রূপেই দেখছেন। আপনি কিভাবে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন, কেননা আগের বোর্ড আর এখনকার বোর্ডের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এবার দেখি চলুন আইসিসির লভ্যাংশ কিভাবে ভাগ হয় এবং তামিম যেটা বলেছিলেন সেটা সম্পর্কে জেনে আসা যাক। আইসিসি তাদের মোট আয়ের একটি নির্দিষ্ট অংশ পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেয়। 2023 থেকে 2027 সালে চক্রে আইসিসি প্রায় $600 মিলিয়ন বার্ষিক লভ্যাংশ দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু এখানেই শুরু হয় বিতর্কের। এই লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে আইসিসি মূলত 4টি মাপকাঠি ব্যবহার করে। 1. ক্রিকেটীয় ঐতিহ্য ও স্ট্যাটাস। 2. আইসিসি ইভেন্টে গত 10 বছরের পারফরমেন্স। 3. বাণিজ্যিক অবদান এবং 4. দেশের ক্রিকেটে অবকাঠামো। এখানে প্রশ্ন, ভারত কেন সিংহভাগ টাকা পায়? বর্তমান মডেলে ভারত একাই মোট লভ্যাংশের প্রায় 38.5% পায়। টাকার অঙ্কে যা বছরে প্রায় $230 মিলিয়ন। অন্যদিকে পাকিস্তান, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া পায় অনেক কম। বাংলাদেশ পায় মাত্র 4.46%, অর্থাৎ প্রায় $26 মিলিয়ন। অর্থাৎ এখানে পুরো নিয়ন্ত্রক মনে হচ্ছে ভারতকেই। এর প্রধান কারণ হলো বাণিজ্যিক অবদান। বিশ্ব ক্রিকেটের মোট আয়ের প্রায় 80% আসে ভারতের বাজার থেকে। স্টার স্পোর্টস বা রিলায়েন্সের মতো বড় বড় কোম্পানিগুলো যখন $3 বিলিয়ন দিয়ে আইসিসি ইভেন্টের স্বত্ব কেনে, তখন তাদের মূল লক্ষ্য থাকে ভারতের বিশাল দর্শক গোষ্ঠী। আইসিসি মনে করে যেহেতু টাকাটা ভারত থেকে আসছে, তাই লভ্যাংশের বড় অংশ তাদেরই প্রাপ্য। পাকিস্তান বা বাংলাদেশ ক্রিকেটীয়ভাবে অনেক আবেগপ্রবণ হলেও বিশ্ব ক্রিকেটের অর্থনীতিতে ভারতের মতো প্রভাব তাদের নেই। তামিম ইকবাল যখন বলেছিলেন যে বিসিবির আয়ের মূল উৎস আইসিসি, তিনি পুরোপুরি ভুল কিছু বলেননি। তবে তিনি যে 90% কথা বলেছিলেন সেটা নেহায়েতই ভুল। আইসিসির এই ফান্ড বন্ধ হয়ে গেলে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট চালানোর মতো সামর্থ্য বিসিবির একা আছে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন। নাজমুল ইসলাম হয়তো সরে গেছেন, কিন্তু বিসিবির ভেতরে কি সব ঠিক হয়ে গেছে এখন? ক্রিকেটাররাও কি ঠিক হয়ে গেছেন আসলে? মোটেও না। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলাদেশের ক্রিকেট আজ কতটা রাজনীতির কবলে, যেখানে পারফরমেন্সের চেয়ে বড় হয়ে উঠছে কে কার কাছের লোক। মুস্তাফিজের ক্যারিয়ার নিয়ে যে রাজনীতি হলো, তার দায় আসলে কে নেবে? বাংলাদেশের 18 কোটি মানুষের একটাই দাবি, বিসিবিকে রাজনীতির আখড়া বানানো বন্ধ হোক, পেশাদার ক্রিকেটাররা পূর্ণ পেশাদারভাবে ক্রিকেট খেলুক দেশের স্বার্থেই। ক্রিকেটাররা কারো দলের বা মতের স্বার্থে না যাক, আর নিরপেক্ষ নেতৃত্বে পেশাদার বোর্ড গঠন করা হোক। নতবা আজ ক্রিকেট নিয়ে যা ঘটছে, ভবিষ্যতে আমাদের পুরো ক্রিকেট ইতিহাস কেবল অন্ধকারের অতলে হারিয়ে যাবে। ক্রিকেট আমাদের আবেগ, ক্রিকেট আমাদের অহংকার। এই অহংকারকে ধুলোয় মিশে দেওয়ার অধিকার আসলে কারো নেই। আমাদের এই বিশেষ প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। বাংলাদেশ ক্রিকেটের এই যে অরাজকতা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।